কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আমরা মানুষের জনন নিয়ে আলোচনা করব। আমরা আগেও পড়েছি জনন কাকে বলে, অর্থাৎ যে প্রক্রিয়ায় জীব নিঃসত্তা বা আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টির মাধ্যমে বংশের ধারাবাহিকতা রক্ষা করে, প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখে, জীবজগতের ভারসাম্য রক্ষা করে, জীবের সংখ্যা বৃদ্ধি করে, তাকেই জনন বলা হয়। আর জননের সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে আমরা কি বলি? জননতন্ত্র। তো মানুষের ক্ষেত্রে দুই ধরনের জননতন্ত্র লক্ষ্য করা যায়। পুরুষদের ক্ষেত্রে কি পুং জননতন্ত্র, আর স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রী জননতন্ত্র। অর্থাৎ পুং জনন কার্যে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, পুং জনন কার্যে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে আমরা কি বলি? পুং জননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আর স্ত্রী জননতন্ত্রে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকেও আমরা কি বলি? স্ত্রী জননতন্ত্র। তো মানুষের যে পুং জননতন্ত্র, সেক্ষেত্রে মুখ্য জননাঙ্গের নাম হল শুক্রাশয়। ঠিক আছে। এছাড়া কিছু অ্যাক্সেসরি বা সহায়ক অঙ্গ থাকে, যেমন শুক্রনালী থাকে, তারপরে হলো এপিডিডাইমিস থাকে, শুক্র সঞ্চয় থলি, সেমিনাল ভেসিকল থাকে, তাই না, প্রস্টেট গ্ল্যান্ড থাকে, কাউপার গ্ল্যান্ড থাকে, ক্ষেপণ নালী থাকে, তারপরে পেনিস থাকে। এইগুলো হলো অ্যাক্সেসরি। মেন জননাঙ্গর নাম হলো শুক্রাশয়। সেই শুক্রাণুর ভেতরেই, শুক্রাশয়ের ভেতরেই শুক্রাণু বা কী বলবো, স্পাম উৎপন্ন হয়। আর স্ত্রীদের ক্ষেত্রে মুখ্য জননাঙ্গ হলো কি? ডিম্বাশয়। এছাড়া কিছু অ্যাক্সেসরি থাকে, যেমন ডিম্বনালী থাকে, জরায়ু থাকে, জড়ি থাকে, তাই না, হাইমেন থাকে, বার্থোলিন গ্ল্যান্ড থাকে, ক্লাইটোরিস থাকে। এগুলো কি অ্যাক্সেসরি। তো প্রধান জননাঙ্গের নাম হলো ডিম্বাশয়। আর ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণু উৎপন্ন হয়। তো আমরা দেখছি তাহলে জননতন্ত্রকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম। তাহলে জননতন্ত্র একে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা মেল, কি বলবো, একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, একটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। একটা পুংজননতন্ত্র, পুংজননতন্ত্র, আর একটা হলো স্ত্রী জননতন্ত্র। তাহলে পুংজননতন্ত্রের সাহায্যকারী পুংজনের ক্ষেত্রে প্রধান জননাঙ্গের নাম কি? শুক্রাশয়। একজোড়া কি থাকে, আমি এইখানে এইভাবে লিখছি জিনিসটা, একজোড়া শুক্রাশয়, একজোড়া শুক্রাশয়। ঠিক আছে। 2 নম্বর, একজোড়া শুক্রনালী বা ভালডিফারেন্স। ঠিক আছে। 3 নম্বর, এপিডিডাইমিস, একজোড়া এপিডিডাইমিস বা শুক্র সঞ্চয় থলি, এপিডিডাইমিস। ঠিক আছে, একজোড়া এপিডিডাইমিস বা শুক্র সঞ্চয় থলি। চার নম্বর, শুক্রথলি বা সেমিনাল ভেসিকল, শুক্রথলি বা সেমিনাল ভেসিকল। 5 নম্বর, ক্ষেপণনালী, ক্ষেপণনালী। 6 নম্বর, প্রস্টেট গ্ল্যান্ড। 7 নম্বর হলো কাউপার গ্ল্যান্ড। 8 নম্বর হলো পেনিস বা লিঙ্গ। এটা একজোড়া শুক্রাশয়, একজোড়া শুক্রনালী, একজোড়া এপিডিডাইমিস, তাই না, একজোড়া শুক্রথলি, একজোড়া ক্ষেপিন নালী, একটা প্রস্টেট গ্ল্যান্ড, একটা কাউপার গ্ল্যান্ড, আর রয়েছে একটা পেনিস। আর স্ত্রী জননতন্ত্র উপাদানগুলো কি? একজোড়া ডিম্বাশয়, 2 নম্বর, একজোড়া ডিম্বনালী, 3 নম্বর, একটি জরায়ু, 4 নম্বর, জড়ি বা হাইমেন,
যোনি, যোনি ছিদ্র যেটাকে আমরা বলি, তাই না? 5 নম্বর তোমার বার্থোলিন গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড, ঠিক আছে। 6 নম্বর হলো ক্লাইটোরিস। এগুলো তাহলে একজোড়া ডিম্বাশয়, একজোড়া ডিম্বনালী, একটি জরায়ু, একটি যোনি, একটা বার্থোলিন গ্রন্থি থাকে, একটা ক্লাইটোরিস গ্রন্থি থাকে। প্রধান জননাঙ্গের নাম হলো একজোড়া ডিম্বাশয়, আর এই ক্ষেত্রে পূর্বের প্রধান জননাঙ্গের নাম হলো শুক্রাশয়। এবার আমরা পুঞ্জনতন্ত্রে পড়ব। আমাদের আজকের আলোচ্য বিষয় পুঞ্জনতন্ত্র। পুঞ্জনতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব, শুক্রাশয় নিয়ে আলোচনা করব, শুক্রাশয় কোথায় থাকে সেটা নিয়ে দেখবো আমরা, শুক্রাশয় কলস্থলিক গঠন দেখাবো, সব দেখাবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আসছি শুক্রাশয়। পুঞ্জনতন্ত্র মুখ্য আমাদের জননাঙ্গের নাম হলো শুক্রাশয়। সেই শুক্রাশয় দুটো, শুক্রাশয় টেস্টিস, যেটা আমরা বলি টেস্টিস, শুক্রাশয় বা টেস্টিস। এই শুক্রাশয় দুটি কোথায় অবস্থান করে? উদরগহ্বরের বাইরে, অর্থাৎ ভ্রূণ অবস্থায় উদরগহ্বরে থাকে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় উদরগহ্বরের বাইরে একটা নালীর দ্বারা উদরগহ্বরের বাইরে চলে আসে। উদরগহ্বরের বাইরে একটা চামড়ার থলির মধ্যে আবদ্ধ থাকে, সেই চামড়ার থলিটাকে বলা হয় স্পোটাম বা স্পোটাল স্যাক, ঠিক আছে। SCROTUM, SCROTUM, এই স্ক্রোটাম নামক একটা চামড়ার থলির মধ্যে শুক্রাশয়টা আবদ্ধ হবে। তাহলে কি বুঝতে, যে যে উদরগহ্বরের বাইরে, অর্থাৎ ভ্রূণ অবস্থায় উদরগহ্বরে থাকে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় উদরগহ্বরের বাইরে তোমার স্ক্রোটাম নামক একটা চামড়ার থলির মধ্যে অবস্থানকারী মুখ্য যে যৌনাঙ্গ, যেটা কি করে? শুক্রাণু উৎপাদন করে এবং টেস্টোস্টেরন নামক পুংযৌন হরমোন ক্ষরণ করে, গৌণযৌন বৈশিষ্ট্য প্রকাশনে সাহায্য করে, সেটাকে আমরা কি বলি? শুক্রাশয়, ঠিক আছে। এবার যদি আমরা শুক্রাশয়ের গঠনটা পর্যবেক্ষণ করি, তাহলে দেখব আমরা টেস্টিসের গঠন পর্যবেক্ষণ করি। টেস্টিসের গঠন যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে শুক্রাশয়ের গঠন অনেকটা এরকম বাহ্যিকভাবে, অনেকটাই কি দিলাম, দেখ একে একে আমি সব বলছি। বাহ্যিকভাবে অনেকটা এরকম টেস্টিস দেখতে। এটা টেস্টিস, টেস্টিসের 3টে লেয়ার থাকে, একটা বহি আবরণ, একটা মধ্য আবরণ, আর একটা অন্ত আবরণ। এই যে বহি আবরণ, এই বহি আবরণটাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস। মাঝের যে স্তরটা থাকে সেটাকে আমরা কি বলি? টিউনিকা অ্যালবুজিনিয়া। কি বলি? টিউনিকা অ্যালবুজিনিয়া। ভেতরে আরেকটা স্তর থাকে, সেই স্তরটাকে আমরা কি বলি? টিউনিকা ভাস্কিউলোসা। একেবারে ভেতরের দিকে একটা স্তর থাকে, সেই স্তরটাকে আমরা কি বলি? টিউনিকা ভাস্কিউলোসা। দেখাতে পাচ্ছি না, ভেতরের স্তরটাকে আমরা কি বলি? টিউনিকা ভাস্কিউলোসা, তাই না। এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া রয়েছে, এই টিউনিকা অ্যালবুজিনিয়া মাঝের স্তরটা, তাই না, এই মাঝের স্তরটা কি করে? এই শুক্রাশয়কে কতগুলো এরকম মোটামুটি 10 থেকে 100টি চেম্বারে ভাগ করে দেয়। এরকম অনেকগুলো চেম্বারে ভাগ করে দেয়, প্রকোষ্ঠে ভাগ করে দেয়। দেখো খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জায়গা, দারুণ একটা জায়গা। এরকম অনেকগুলি প্রকোষ্ঠে ভাগ করে দেয়, তাই না। আর এই প্রকোষ্ঠের ভেতরে তাহলে এগুলো চেম্বার, আর হলো টিউনিকা ভ্যাজাইনালিস, ঠিকই আছে। আর এই প্রকোষ্ঠের ভেতরে কি থাকে? শুক্র উৎপাদক নালিকা,
এটাকে আমরা কি বলি? সেমিনিফাস নালিকা। এই প্রকোষ্ঠের ভেতরে থাকে শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফাস নালিকা। এই শুক্র উৎপাদক নালিকা প্রকোষ্ঠের ভেতরে এইভাবে পেঁচানোভাবে অবস্থান করে, এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে। এই প্রকোষ্ঠের ভেতরে শুক্র উৎপাদক নালিকাগুলো এইভাবে পেঁচানো পেঁচানোভাবে অবস্থান করে। এরা যখন এই যে প্রকোষ্ঠ থেকে নির্গত হয় তখন তারা সোজাভাবে নির্গত হয়। দেখো, তারা সোজাভাবে নির্গত হয়। সোজাভাবে তখন তারা নির্গত হচ্ছে, তখন তাদের আমরা কি বলি? ঋজু নালিকা। কি বলি? ঋজু নালিকা। সোজাভাবে যখন তারা নির্গত হয় তখন তাদেরকে কি বলি আমরা? ঋজু নালিকা। আর এই প্রকোষ্ঠের বাইরে এসে এই যে ঋজু নালিকাগুলো পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, দিয়ে একটা জটিল জালকাকার গঠন তৈরি করছে। এই যে ঋজু নালিকাগুলো পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এরকম একটা জটিল জালকাকার গঠন তৈরি করছে। বুঝতে পারলে তো? এই যে একটা জটিল জালকাকার গঠন তৈরি হচ্ছে। এই যে জটিল জালকাকার গঠনটা আমরা দেখতে পেলাম, এই জটিল জালকাকার গঠনটাকে আমরা কি বলি? রেটিটেস্টিস বা শুক্রজালক। তাহলে সেমিনিফাস নালিকা যখন নাকি প্রকোষ্ঠ থেকে নির্গত হচ্ছে তখন সোজাভাবে নির্গত হচ্ছে, এটাকে আমরা কি বলি? ঋজু নালিকা। ঋজু নালিকা। ঋজু নালিকা। এই ঋজু নালিকাগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বেশ জালকের নিয়ে গঠন তৈরি করছে, এটাকে আমরা বলি শুক্র জালক বা রেটিটেস্টিস। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এইবার এই রেটিটেস্টিসগুলো পরস্পরের সাথে মিলিত হচ্ছে, এই রেটিটেস্টিসগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে এই যে এইভাবে তারা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে একত্রিত হয়ে একটা গঠন তৈরি করছে। এই গঠনটাকে আমরা কি বলছি? এই যে গঠনটা, এই গঠনটাকে আমরা তখন বলছি কি? ভাষা ইফারেন্সিয়া। এই গঠনটাকে আমরা কি বলছি? ভাষা ইফারেন্সিয়া। কি বলছি? ভাষা ইফারেন্সিয়া, তাই না? এই ভাষা ইফারেন্সিয়া আমার ওপর দিকে বর্ধিত হচ্ছে, বর্ধিত হয়ে এরকম একটা থলি টাইপের গঠন তৈরি করছে, যার মধ্যে শুক্রাণু সমভাবে সঞ্চিত থাকছে। এই যে থলি টাইপের গঠনটা, এটাকে কি বলছি আমরা? এপিডিডাইমিস। এটাকে কি বলছি আমরা? এপিডিডাইমিস। এপিডিডাইমিস বা শুক্র সঞ্চয় থলি। এটা আমি মিটিয়ে দিলাম। এটাকে আমরা কি বলছি? এপিডিডাইমিস। এপিডিডাইমিস। এবার এই যে মানে কি বলবো, ভাষায় ফেরত দিয়ে নিচে দিকে নেমে গেল, দিয়ে সরু যে নালিকা তৈরি করলো যেটা শুক্রাণু পরিবহন করছে, এই সরু নালিকাটা যেটা নাকি তোমার সেমিনাল ভেসিকেলের সঙ্গে মিট করেছে, এই নালিকাকে আমরা বলি শুক্র নালী বা ভাস ডিফারেন্স। অর্থাৎ এর ভেতরে যে শুক্রাণুগুলো উৎপন্ন হলো সেই শুক্রাণুগুলো প্রথমে কোথায় আসছে? ঋজু নালিকাতে আসছে, তারপরে রেটিটেস্টিসে আসছে, সেখান থেকে ভাষা ইফারেন্সিয়াতে আসছে, ভাষা ইফারেন্সিয়া থেকে এপিডিডাইমিসে আসছে। এপিডিডাইমিসে শুক্রাণু কি করে? সাময়িকভাবে জমা থাকে এবং এখান থেকে সে পুষ্টি উপাদান সংগ্রহ করে, তার জন্য এটাকে আমরা কি বলি? শুক্র সঞ্চয় থলি। তারপরে এখান থেকে সে নিচে নেমে আসছে একটা সরু নালিকার মাধ্যমে বাহিত হয়ে, সেটা কোথায় প্রবেশ করছে? সেমিনাল ভেসিকেলে প্রবেশ করছে বা শুক্রথলিতে প্রবেশ করছে। তো যে নালিকার মাধ্যমে শুক্রাণু পরিবহন করছে, অর্থাৎ শুক্রাণুটা পরিবাহিত হচ্ছে, সেই নালীটাকে আমরা বলি শুক্র নালী বা ভাস ডিফারেন্স। এইটা হলো ভাষা ইফারেন্সিয়া আর এটা হলো ভাস ডিফারেন্স। ঠিক আছে? তাহলে এই হলো শুক্রাশয়ের বাহ্যিক গঠন। আবার বলছি, শুক্রাশয় কোথায়? উদরগোবরের বাইরে স্কোটাল নামক একটা চামড়ার থলির মধ্যে অবস্থান করে। এই শুক্রাশয়ের তিনটে লেয়ার, একেবারে বাইরের দিকে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলি টিউনিকা ভ্যাজাইনালিস, মাঝখানে একটা লেয়ার থাকে সেটাকে আমরা বলি টিউনিকা অ্যালবুজিনিয়া, আর একেবারে ভেতরে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলি টিউনিকা ভাস্কুলোসা। তো টিউনিকা অ্যালবুজিনিয়া কি করে? শুক্রাশয়কে এরকম কতগুলি প্রকোষ্ঠিস বা চেম্বারে বিভক্ত করে দেয়। এই প্রকোষ্ঠগুলির ভেতরে কি থাকে? শুক্র উৎপাদক নালিকা থাকে। কি থাকে? শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফাস টিউবুল। এই শুক্র উৎপাদক নালিকার ভেতরেই পর্যায়ক্রমিকভাবে শুক্রাণু উৎপন্ন হয়।
এই শুক্র উৎপাদক নালিকা যখন এই চেম্বার থেকে নির্গত হচ্ছে তখন তারা সোজাভাবে নির্গত হচ্ছে, তখন তাদেরকে কি বলছি আমরা, রিজুনালিকা। এই রিজুনালিকাগুলো পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, দিয়ে গঠন করছে কি রেটিটেস্টিস। এই রেটিটেস্টিসগুলো এইবার পরস্পর রেটিটেস্টিস যখন পরস্পরের সাথে মিলিত হয়ে একটা গঠন তৈরি করছে, তখন সেটাকে আমরা বলছি ভাষা ইফারেন্সিয়া। এই ভাষা ইফারেন্সিয়া যখন ওপর দিকে উঠে যাচ্ছে তখন একটা থলি টাইপের গঠন তৈরি করছে, যেখানে শুক্রাণু স্বাভাবিকভাবে জমা থাকছে এবং এখান থেকে সে পুষ্টি উপাদান সংগ্রহ করছে, সেটাকে তখন আমরা বলছি এপিডিডাইমিস। এই এপিডিডাইমিস যখন আবার নিচের দিকে নেমে গিয়ে একটা সরু নালিকার মাধ্যমে প্রবাহিত হচ্ছে, যার মধ্যে দিয়ে শুক্রাণু পরিবহন করে কোথায় যাচ্ছে, সেমিনাল ভেসিকেলে আসছে বা মূত্রজনক নালীতে প্রবেশ করছে, সেটাকে তখন আমরা বলছি ভাস ডিফারেন্স। বোঝা গেল? তাহলে এই হলো গঠন। এইবার আমরা তার আগে আরেকটা জিনিস জানবো, যে এইখানে আমরা দেখতে পেলাম যে কি বলবো, যে স্কোটামের যে গঠন, স্কোটামের গঠনে অনেকগুলো ভাগ, শুক্রাশয় গঠনে 3টে লেয়ার আমরা দেখতে পাচ্ছি, টিউনিকা ভাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলোসা। এই টিউনিকা ভাস্কুলোসার আবার দুটো লেয়ার থাকে। এই টিউনিকা ভাস্কুলোসা, এই যে তৃতীয় স্তরটা, তার নাম টিউনিকা ভাস্কুলোসা। এই টিউনিকা ভাস্কুলোসার আবার কি থাকে, দুটো লেয়ার, একটা আউটার একটা ইনার। বাইরের দিকে মানে পর্দাটাকে বলা হয় প্যারাটাল স্তর, আর ভিতরের দিকের পর্দার স্তরটাকে বলা হয় ভিসেরাল স্তর। এই ভিসেরাল স্তর আর প্যারাটাল স্তরের মাঝখানে একটা ফাঁকা স্থান থাকে, সেটাকে আমরা হাইড্রোসিলিক স্থান বলি, হাইড্রোসিলিক স্থান। আর হাইড্রোসিলিক স্থানের ভেতরে একটা লিকুইড থাকে, সেটাকে আমরা কি বলি, হাইড্রোসিলিক ফ্লুইড বা হাইড্রোসিলিক তরল। এই হাইড্রোসিলিক তরলটা কি করে, ওই শুক্রাশয়কে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এবার যদি কোনো কারণে সেই গহ্বরের ভেতরে হাইড্রোসিলিক তরলের পরিমাণটা যদি বেড়ে যায়, তাহলে স্কোটানটা কিন্তু আকারে বেড়ে যাবে, তখন যে রোগটা সৃষ্টি হয় তখন সেটাকে আমরা কি বলি, হাইড্রোসিল। বোঝা গেল তো? তখন সেটাকে আমরা কি বলি, হাইড্রোসিল। আর এখানে আমাদের পড়তে হবে, দেখো, ক্রিপ্টোকিটিজম আর ক্রিপ্টোমোনার্কিজম। ঠিক আছে? ক্রিপ্টোকিটিজম কাকে বলে, বলছে মানে আমরা জানি শুক্রাশয় ভ্রূণ অবস্থায় কোথায় থাকে, উদর গহ্বরে অবস্থান করে। ক্রিপ্টোকিটিজম, তাহলে এই জায়গাটা একটু মেটাচ্ছি, CRYPTOCRITISM, ক্রিপ্টোকিটিজম। বলছে আমরা জানি শুক্রাশয় কি ভ্রূণ অবস্থায় উদর গহ্বরে থাকে, আর পূর্ণাঙ্গ অবস্থায় উদর গহ্বরের বাইরে উদর গহ্বর থেকে একটা নালিকার মাধ্যমে স্কোটালে নেমে আসে। উদর গহ্বর থেকে শুক্রাশয় যে নালীর মাধ্যমে স্কোটালে নেমে আসে, সেই নালীটিকে বলা হয় ইঙ্গুইনাল নালী বা ইঙ্গুইনাল ক্যানাল। কি বলি, ইঙ্গুইনাল নালী। এবার অনেক সময় কি হয়, শুক্রাশয় কি হয়, সেই উদর গহ্বর থেকে না নেমে আসে, অর্থাৎ স্কোটালে না নেমে আসে, উদর গহ্বরই থেকে যায়। যদি এই ঘটনা ঘটে, শুক্রাশয় যদি উদর গহ্বরই থেকে যায়, স্কোটালে না নেমে আসে, তখন সেটাকে আমরা বলছি ক্রিপ্টোকিটিজম। ঠিক আছে? এক্ষেত্রে কি হয়, উদরের অধিক উষ্ণতায় সেমিভাস নালীগুলো গলে যায়, তার ফলে শুক্রাণু উৎপাদন হয় না। কিন্তু লিডিংয়ের আন্তঃকোষটা স্বাভাবিক থাকে, তার ফলে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। এর ফলে সেই পুরুষের গৌণযৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু শুক্রাণু উৎপাদন করতে পারে না, তাই সেই পুরুষ কি হয়, বন্ধা হয় বা স্টেরাইল হয়। বুঝতে পারো তো? আরেকটা নাম আছে ক্রিপ্টোমোনার্কিজম। ক্রিপ্টোমোনার্কিজম এবার বলছে দুটো শুক্রাশয়ের মধ্যে একটা যদি উদর গহ্বরে থেকে যায় আর একটাই যদি স্কোটালে নেমে আসে, দুটো শুক্রাশয়ের মধ্যে একটা যদি উদর গহ্বরে থেকে যায় আর একটা যদি স্কোটালে নেমে আসে, তখন যে মানে সিচুয়েশনের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি ক্রিপ্টোমোনার্কিজম। বুঝতে পারলে তো? তারপরে এই জায়গাটাতে তোমরাই পড়ে নিতে পারবে, এই জায়গাটা কোনো ব্যাপার না, এটা খুবই সোজা একটা জায়গা। যে তোমার তারপরে রয়েছে এপিডিডাইমিস, এই যে গঠনটা দেওয়া আছে, আমরা এই জায়গাটা একটু এখান থেকে দেখে নেবো, আর আমি ছবি আঁকতে পারছি না। যে এপিডিডাইমিস হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ গঠনটা, যে শুক্রাশয়ের ওপরের দিকে এরকম একটা মানে থলি টাইপের গঠন লক্ষ্য করা যাচ্ছে, এটাকে এপিডিডাইমিস বলা হচ্ছে। এটা আমি একটু আগে বললাম, এটা শুক্র সঞ্চয় থলি হিসেবে কাজ করছে, শুক্রাণু স্বাভাবিকভাবে সঞ্চিত করে থাকছে। তারপরে শুক্রনালী, যা অর্থাৎ এপিডিডাইমিসের পর থেকে একেবারে সেমিনাল ভেসিকেল পর্যন্ত যে নালীটা থাকছে, সেটাকে আমরা কি বলছি, শুক্রনালী। এটা কি করছে, শুক্রাণু পরিবহনের কাজ করছে। তারপরে কি বলছে, সেমিনাল ভেসিকেল বা শুক্রথলি, যে মূত্রাশয় গ্রীবার অঙ্কদেশের দুপাশে একটি করে শুক্রথলি থাকে। শুক্রথলি, এই যে এই দুটো হলো শুক্রথলি, অর্থাৎ তোমার ওই শুক্রনালী যে থলির মতো অংশে গিয়ে মিট করেছে, সেটাকে আমরা কি বলি, শুক্রথলি। যে মূত্রাশয় গ্রীবার অঙ্কদেশের দুপাশে একটি করে শুক্রথলি থাকে, এগুলো 5 মিটার দীর্ঘ এবং পিরামিডের মতো। সেমিনাল ভেসিকেল স্পার্মাটোজোয়া সঞ্চয় করে না, কিন্তু এদের সক্রিয় হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি সেমিনাল ভেসিকেল কাজ কি, এখান থেকে বীজও খরিত হয়, অর্থাৎ
মানে শুক্রাণুর ধাত্র খরিত হয়, এখান থেকে এক প্রকারের সাদাটে রস খরিত হয় যেটা শুক্রাণুর ধাত্র হিসেবে কাজ করে, বুঝতে পারলে তো? এটাকে আমরা সিমেন বা বীর্য বলি, বুঝতে পারলে তো? তারপরে ক্ষেপণ নালী অর্থাৎ সিমেনিভাস নালিকা, যে নালীর মাধ্যমে তোমার মূত্র জননালীতে নেমে আসে। প্রতিটি শুক্রাশয়ে যে শুক্র নালী দিয়ে অর্থাৎ সূক্ষ্ম নালী দিয়ে মূত্রনালীতে উন্মুক্ত হয়, প্রতিটি শুক্রাশয়ে যে সূক্ষ্ম নালী দিয়ে মূত্রনালীতে উন্মুক্ত হয় তাকে আমরা ক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক বলি। এই যে এটা হলো ক্ষেপণ নালী, দেখতে পাচ্ছ? এটাকে আমরা কি বলছি? ক্ষেপণ নালী, তাই না? সঙ্গমকালে এই নালীর মাধ্যমে শুক্রাণু মূত্রনালীতে নিক্ষেপ হয়। তারপরে চলে আসছে আমরা প্রস্টেট গ্ল্যান্ড। দেখো প্রস্টেট গ্ল্যান্ড কাকে বলে? যে মূত্রাশয়ের গৃহাদেশের গোড়ার দিকে মূত্রনালীকে বেষ্টন করে, এই যে এটা হলো প্রস্টেট গ্ল্যান্ড। মূত্রাশয়ের তোমার গ্রীবাদেশের গোড়ার দিকে মূত্রনালীকে বেষ্টন করে যে আনুষঙ্গিক গ্রন্থি থাকে সেটাকে আমরা বলছি প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডের ক্ষরণ কী করে? মূত্রনালীকে পিচ্ছিল করে এবং শুক্র ক্ষরণকে সহজ করে। প্রস্টেট গ্ল্যান্ডের নিচের দিকে দুপাশে ছোট্ট মটর দানার মতো দুটো গ্ল্যান্ড থাকে, সেটাকে আমরা বলছি কাউপার গ্ল্যান্ড। এই যে এই দুটোকে আমরা কি বলছি? দেখো এই দুটোকে আমরা কি যে কাউপার গ্ল্যান্ড, তাই না? কাউপার গ্ল্যান্ড কি কাজ করে? এটাও তাই, এটাও তোমার কি করে? সঙ্গমকালে মূত্রনালীকে পিচ্ছিল করতে সাহায্য করে। এবার তার নিচের দিকে রয়েছে সিন্স বা পেনিস। এই পেনিসের মধ্য দিয়ে যে নালী নির্গত হয় সেটাকে আমরা বলি মূত্র জনন নালী। এর মধ্য দিয়ে মূত্র এবং জননবীর্য উভয়ই নির্গত হয়, বুঝতে পারলে তো? তাহলে এই অংশগুলো আমরা পেলাম: শুক্রাশয়, শুক্রনালী, এপিডিডাইমিস, শুক্র সঞ্চয় থলি, ক্ষেপণ নালী, প্রস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড, আর হলো পেনিস। বোঝা গেল? ঠিক আছে। তো আজকের ভিডিও এই অবধি থাকলো। পরের ভিডিও আমরা শুক্রাশয়ের কলাস্তনিক গঠন আলোচনা করবো। অর্থাৎ এই যে আমরা পেলাম মানে এই যে শুক্রাশয়ের ভেতরে অর্থাৎ এই কি বলবো, এই চেম্বারের ভেতরে যে শুক্রনালীগুলো পেলাম, এগুলো তো পেঁচানো ভাবে থাকছে, একসঙ্গে 3-4 ব্রাঞ্চ আকারে থাকছে। এগুলোকে যদি আমরা সেকশন করি তাহলে যে গঠনটা পাবো সেটাকে আমরা বলি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার প্রেস্টিস বা শুক্রাশয়ের কলাস্তনিক গঠন, বুঝতে পারলে তো? এটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। তো আজকের ভিডিও অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।